আর অবস্থা। এ পর্যায়ে হচ্ছে আপনারা 2B পেন্সিল দিয়ে আঁকতে পারেন, বা আপনারা যদি 4B পেন্সিল চান সেটাও দিয়ে ইউজ করতে পারেন। আমি দেখেন একটা 2B পেন্সিল। ঠিক আছে, অলরাইট। তো সবার আগে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের ফেসের যে ডিটেল পার্টটা আছে সেটাকে ধরার চেষ্টা করতে হবে। আমি একটু ক্লোজ করলাম যেন আপনাদের বোঝার সুবিধার্থে। সো আমরা এখানে কি দেখতে পাচ্ছি? গরুর শিং। আপনি জাস্ট চেষ্টা করবেন যে যে লাইনটা দিচ্ছেন সেটা যেন একটা প্রপার ডাইমেনশনাল হয়। কার্ভ লাইন আসবে এইভাবে, দেন এটা আবার উপর থেকে সরাসরি হচ্ছে যেন কানেক্ট হয়ে যায়। প্রতিটা লাইন যেন একটার সাথে আরেকটা ভালোভাবে কম্বিনেশন ওয়েতে মিলে, তা না হলে কিন্তু এটা দেখতে ভালো লাগবে না। আমি আস্তে আস্তে করে দেওয়ার চেষ্টা করছি যেন আপনার লাইনটাকে ভালোভাবে বুঝতে পারেন। এই গেল আমাদের একটা শিঙের অংশ। ঠিক আছে, এভাবে বিষয়টাকে উপস্থাপন করতে হবে। নেক্সট হচ্ছে আমরা এখানে কিছু এক্সট্রা এরকম লাইনস রাখতে পারি ছোট ছোট, যেন হালকা একটু ডিটেলস টাইপের মনে হয়। ইন দ্য সেম ওয়ে আমরা অপোজিট ডিরেকশনে চলে যাব। নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন যে এখানে খুবই লিমিটেড লাইনস দিয়ে বিষয় মানে টোটাল ড্রয়িংটাকে উপস্থাপন করা হয়েছে, যেন এটাকে হচ্ছে একটা প্রপার শেপে কনভার্ট করা যায়। ঠিক আছে, দেখেন আমার কিন্তু লাইন্স এক এক জায়গায় এক রকম। অ্যাট দ্য সেম টাইম আমি কিন্তু চেষ্টা করেছি যে টোটাল যে সারফেসটা আছে ড্রয়িং সেটা যেন সেভাবে উপস্থাপিত হয়। ঠিক আছে, সি দ্য রেজাল্ট। এবার হচ্ছে আমরা আস্তে আস্তে ফেজের দিকে চলে আসবো। প্রতিটা লাইন যেন এমন ভাবে অ্যাড হয় যেন দেখে মনে হয় যে এটা প্রপার ডাইনামিক ডাইমেনশনাল অবস্থায় আছে। চেষ্টা করবেন যেন লাইন্স গুলা একই রকম না দেখা যায়। একই রকম দেখা গেলে কিন্তু খুব ঝামেলা আছে। এই আইসের জন্য এটা সেম লেভেলে থাকে।
আপনি আমার লাইন ছাড়াটা দেখেন, ঠিক আছে? আমি কিভাবে লাইনসের থ্রুতে ডাইমেনশনটাকে বের করার চেষ্টা করছি, বা একইভাবে কিভাবে হচ্ছে আমাদের ওভারঅল গঠনটা আসতেছে। দেখছেন কিভাবে বের করলাম জিনিসটা? এবার হচ্ছে আমাদের এই অংশ থেকে কানের শেপটাকে আপনি বের করার চেষ্টা করবেন। দেখেন একটা নাকি আর কানের শেপের যে ব্যাপারটা আছে, কোথাও কিন্তু আমার লাইন্স গুলো শেষ হয়ে গেছে, আবার কোথাও আমার লাইন্স গুলো বেরিয়ে আসছে, বাট কিন্তু আমার প্রত্যেকটা লাইনের কিন্তু কম্বিনেশনটা একদম সেম স্ট্রেংথে আছে। সো আপনাকেও চেষ্টা করতে হবে যে জিনিসটা এভাবে উপস্থাপন করার জন্য, তা না হলে কিন্তু আপনার ড্রয়িং এ যে ইন জেনারেল আমরা রিয়েলিস্টিক পার্টটা বলি বা আমরা যে ডিটেলিং এর পার্টটা বলি সেটা কিন্তু আসবে না। ওকে, নেক্সট এবার আমরা আস্তে আস্তে করে আমাদের পিঠের দিকে আগের সাইডে কাজ করবো। খেয়াল করেন পিঠের দিকটা কিন্তু এখান থেকে শুরু হয়। প্রতিটা কার্ভ এরিয়া কিন্তু লাইন্সটা একটু ডার্ক আছে, আবার উঁচু বা এরিয়া কিন্তু লাইনটা একটু লাইট আছে। সো আপনাকে একটু ওইভাবে বের করার চেষ্টা করতে হবে। ভাই প্রচুর ব্লাড দেখা যাচ্ছে। ভাই ক্লাস থেকে বের হবো? এখানে খেয়াল করেন, দেখেন যে আমি কিভাবে লাইন্স গুলোকে বের করলাম। এই অংশটা দিকে খেয়াল করেন। লাইন্স ট্রাই করবেন যে মাল্টিপল দেওয়ার জন্য। হ্যাঁ, এখানে কিন্তু বডি শেপে একটা মুভমেন্ট আছে, সো আপনি চেষ্টা করবেন যে মুভমেন্টটাকে ক্যাপচার করার জন্য। ঠিক আছে, সো এই মুভমেন্টটাকে আপনি চেষ্টা করবেন যে একটু কিভাবে ক্যাপচার করা যায় সুন্দরভাবে। এখানে কিন্তু মূলত এক্সামিনার চাই যে আপনার ক্রিয়েটিভিটি দেখার জন্য, মানে আপনি হুবহু কখনোই পেজের যে পরীক্ষার যে কোয়েশ্চেন আছে, কোয়েশ্চেনে যেভাবে আঁকানো আছে ওইটাকে মাতুব্বারি করে কি করতে যাবেন না বলেন তো, ওটাকে ডাইরেক্ট কপি করতে যাবেন না। ইউ হ্যাভ টু শো ইউর ওন ক্রিয়েটিভিটি।
তো এখন কিন্তু মূলত আমরা ওইটাই ট্রাই করছি দেখানো। এবার আমরা এখান থেকে যে একটা ডাইমেনশনাল ব্যাপারটা আছে এটাকে সরাসরি ওইভাবে নামানোর চেষ্টা করব। এবার লাইনটা দিতে হবে উল্টা, যেন ভ্যানিশিং পয়েন্টটা উপরের দিকে যায়। দেখেন খেয়াল করেন, আমি তো লাইনটা উল্টা দিচ্ছি যেন ভ্যানিশিং পয়েন্ট উপরের দিকে যায়, আর এখান থেকে হচ্ছে একটা সরাসরি এক্সট্রা যে লাইনস আছে সেটা যেন তৈরি হয়। এবার দেখেন, দেখছেন আমাদের আগের শেপটা দেখেন আর এখনের শেপটা দেখেন। তো এখানে কিছু এক্সট্রা লাইনস দিয়ে জিনিসটাকে হাইলাইট করা হয়েছে, বাট আমরা একটু বেটার ওয়েতে ট্রাই করলাম। আপনার যদি মনে হয় যে আমার পেন্সিল ভোতা হয়ে গেছে আপনার, তাহলে আপনি নতুন পেন্সিল নিন। নতুন পেন্সিল নিলাম। এবার সুন্দর করে দেখেন আমি কিভাবে পায়ের শেপটাকে ধরি। দেখেন, দেখছেন আমি বারবার বলছি নিচের পার্টটা কিন্তু একটু বেশি হাইলি ডিটেলস হবে। এবার হচ্ছে আপনি এই অংশটা এঁকে ফেলেন, কারণ এটা খুব একটা সময় লাগবে না, এটা মূলত আগেরটা থেকে একটু হালকা বেশি। এই পার্টটা কিন্তু সরাসরি ফ্লোরের উপর থাকবে, সো আপনাকে চেষ্টা করতে হবে ওইভাবে বিষয়টাকে হাইলাইট করা। দেখেন এবার, দেখেন টোটাল জিনিসটা কত মানে গোছালো লাগতেছে। নেক্সট হচ্ছে আমরা এখান থেকে খুব একটা হাইলি ডিটেলস করবো না, সিম্পলিফাইড ওয়েতে লাইন্স গুলোকে জাস্ট দিয়ে বের হয়ে যাব। আমার হ্যান্ড মুভমেন্টের দিকে খেয়াল করেন, আপনাদের আঁকানোর যে প্রসেসটা আছে এক্স্যাক্টলি কোথায় ভুল যায় ওগুলো খেয়াল করেন, তাহলে আপনি অটোমেটিকলি বুঝে যাবেন যে নেক্সট আপনি যখন আঁকাচ্ছেন বা আপনার আমার লাইনসের ভেতর পার্থক্য। তো এবার হচ্ছে আমাদের সামনের দুটো পায়ের ডিটেলস দেখেন, সেম একই ভাবে অ্যাড করেন ডাইমেনশন। খুব বেশি মোটা করা যাবে না, খুব বেশি পাতলাও করা যাবে না, ঠিক আছে।
চেষ্টা করতে হবে এটা প্রপার অবস্থায় রাখা। এবার আমরা এই অংশটা আঁকবো। দেখেন এই অংশের ডিটেলসটা একটু দেখেন, একটু সরাসরি হচ্ছে যে লাইনসের অবস্থা দেখেন। আমার লাইন্স কিন্তু যথেষ্ট শার্প স্মুথ, এটা কিন্তু খেয়াল রাখেন। এটা কিন্তু আমি যেভাবে যে ফর্মেটে আঁকছি এটাকে মূলত শার্প স্মুথ বলে লাইন্স। প্রতিটা লাইন্সের ভেতর আমি এক্সট্রা ডিটেলস রাখার চেষ্টা করছি, প্লাস আমি কিন্তু লাইন্সের প্যাটার্নটাকে একটু বেটার ওয়েতে উপস্থাপন করার চেষ্টা করছি, যার কারণে কিন্তু আপনি দেখবেন যে আমার লাইন্সে কিন্তু আলাদা ডাইমেনশনটাও আসছে। আপনি যখন প্রচুর ভালো লাইন ড্রয়িং করা শিখে যাবেন তখন আপনিও ঠিক একই স্টাইলে যে কোনো ফর্মেটিভ কিছু আঁকতে পারবেন। এবার দেখেন সো আই গেস যে আপনারা একটু হলো বুঝতে পারছেন যে কিভাবে একটা সলিড গরু আঁকা যায়, আর তার পেছনে মূলত লাইন্স আর ওভারঅল ব্যাপারগুলো আসলে কিভাবে কাজ করে। দেখছেন? তো এই হচ্ছে মূলত আমাদের টোটাল যে গরু ষাঁড় যেটা আমরা আঁকছি সেই ষাঁড়ের ওভারঅল ব্যাপার। ঠিক আছে? আর ওভারঅল দেখেন ড্রয়িং ডাইমেনশন সবকিছু আমি মোট 20 মিনিটসে রেখে শেষ করার চেষ্টা করছি। সবসময় মনে রাখতে হবে যে সবসময় কি মনে রাখবেন বলুন তো? সবসময় মনে রাখবেন আপনি যখন এরকম কার্ভ লাইন দিয়ে উপরের দিকে চলে যাবেন তখন এই অংশটা ডার্ক হয় কার্ভ লাইনের, আর আপনি যখন স্ট্রেট আঁকতেছেন তখন এই ভ্যানিশিং পয়েন্টে আরেকটা লাইনকে এভাবে মিলিয়ে দেওয়ার চেষ্টা করবেন। ক্লিয়ার? ওকে, সো আই হোপ সবাই বুঝতে পারছেন।